হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তুই কলেজের ভিতরে না গিয়ে বাইরে কি করছিস? অনুরের সামনের দিকে দেখ, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সুদেশনার কথায় অনুরিমা সামনের দিকে তাকায়, চমকে ওঠে সে। এ কি দেখছে? তারপর সুদেশনার দিকে তাকায়, তার চোখের কোণে জল চিকচিক করছে, একটু হলে তা গড়িয়ে পড়বে। অনু সুদেশনার কাঁধে ভরসার হাত রাখে। চনন্দনগর কলেজ রাস্তার এপারে আর ওপারে স্ট্যান্ড। আমাদের কলেজের ঠিক সামনে রাস্তার ওপারে সবুজ বেঞ্চে 6-7 জন মতো ছেলে বসে আড্ডা দিচ্ছে। সেই ভিড়ের মধ্যে আমার প্রিয় ব্যক্তিটি বসে। তার সাদা শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, আর শার্টের ওপরের 3টা বোতাম খোলা, ফলে শক্ত পুরুষালী বুক কিছুটা দৃশ্যমান। নিচে কালো রঙের জিন্স, হাতে কালো রঙের ঘড়ি পরে। ঘন কালো চুলগুলো হাওয়ায় উঠছে। মুখে তার চমৎকার হাসি, হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে। 1 মাস আগে আমি, অনুরিমা, স্নেহা আমার মামার বাড়ি, আমার মামার মেয়ের জন্মদিনে গেছিলাম। আমরা 3 জনেই স্কুল লাইফ থেকেই ভালো বন্ধু হওয়ায় যেখানে যাই একসাথেই যাই। সেখানেই প্রথম দেখি আমার কল্পপুরুষকে। আমার মামার বাড়ি চুচুড়া পেরিয়ে কিছুটা যেতে হয়, তো সেই দিন বাসে করে যাচ্ছিলাম আমরা। অনু আর স্নেহা একসাথে বসেছিল। আমি তাদের পেছনের সিটে জানলার ধারে বসলাম। জানলা দিয়ে বাইরে দেখলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় শুধু সবুজ ধানক্ষেত ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ পাশে ধপ করে আওয়াজ হলো, তাকিয়ে দেখি একটা সুদর্শন পুরুষ আমার পাশের সিটে বসে আছেন। আমি যখন তার দিকে তাকালাম, সে আগে থেকেই তাকিয়েছিল আমার দিকে, ফলে আমাদের চোখাচোখি হলো। ওটাই ছিল আমার জীবনের সবথেকে বড় সর্বনাশ। ওই বাদামি চোখে কিছু একটা ছিল। আমার হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে গেল, মনে হলো পুরো বাসের মানুষ শুনতে পাচ্ছে এই আওয়াজ। হাত পা গুলো কেমন অবশ হয়ে আসছিল, মাথা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। আর একটু তার দিকে তাকিয়ে থাকলে আমি হয়তো হার্ট অ্যাটাকে মরে যেতাম। তাই চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিলাম। আমার ঘুম ভাঙল অনু আর স্নেহার ডাকে। পাশে তাকিয়ে দেখি আমি বাসের মধ্যে কখন ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। অনু আর স্নেহার ডাকে যখন ঘুম ভাঙল, তখন পাশে তাকিয়ে দেখি সেই সুদর্শন পুরুষটি নেই। আমার পাশের সিট ফাঁকা। আমি যেন কোনো ঘোরের মধ্যে ছিলাম। একবার ফাঁকা সিটের দিকে তাকাচ্ছি তো একবার ওদের দিকে। এরকম হ্যাবলাকান্তর মতো তাকাচ্ছিস কেন ভাই? এই বলে স্নেহা অনুকে দাঁত কেলিয়ে বলল, অনুসুকে একটা ঘা দে তো, দেখবি ঘুমের দাদু বাপ বাপ করে পালাবে। আমি স্নেহার দিকে চোখ গরম করে তাকালাম, তারপর কাউকে কিছু না বলে বাস থেকে নেমে পড়লাম। ওরাও আমার পেছনে নামল। নেমে আমরা হাঁটতে শুরু করলাম। আসলে মোরমাথা থেকে 20 মিনিট হাঁটলেই আমার মামার বাড়ি। ওরা তো বাস থেকে নেমেই বকবক করে যাচ্ছে, আমি শুধু তাদের প্রশ্নে হু হা বলছিলাম। আমি এতই অন্যমনস্ক ছিলাম যে কখন আমি এগিয়ে গেছি খেয়ালই করিনি। কোনো শব্দ কানে না আসায় পাশে তাকিয়ে দেখি কেউ নেই। তারপর পেছনে তাকিয়ে দেখি দুজনে মূর্তির মতো দাঁড়িয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি নিঃশব্দে তাদের পাশে দাঁড়ালাম। তোরা আবার সং সেজে দাঁড়িয়ে পড়লি কেন? বিরক্তি প্রকাশ করে বললাম। তোর কি হয়েছে বলতো? তখন দিয়ে আমি আর অনুতকে লক্ষ্য করছি। কিছু হয়নি আমার। মাথাটা একটু ব্যথা করছে। তোরা তো জানিস আমার বাসে উঠলেই টায়ার্ড লাগে, তাছাড়া কিছু না। সত্যি কিছু হয়নি তো? অনু চোখ ছোট ছোট করে বলল, না রে ভাই, কিছু হয়নি। এবার তো চল। আমার বোনের জন্মদিন উপলক্ষে 1 সপ্তাহ মতো ছিলাম 3 জনেই। আমরা যাওয়ায় মামা মামি বেশ খুশি হয়েছিলেন। আমার অমূল্য রত্ন দুটোও বেশ খুশি ছিল। শুধু খুশি থাকতে পারিনি আমি। ভালোমতো ঘুমাইনি কতদিন। আমার নির্ঘুম রাতের কারণ তার ওই বাদামি চোখ দুটো। যখনই চোখ বন্ধ করতাম তার মুখটা চোখের সামনে ভেসে উঠত। এই অনুভূতিটা একদম নতুন ছিল আমার কাছে। ভালো তো খারাপ। তার কথা ভেবে কখন হাসতে ইচ্ছে করত তো কখন কাঁদতে। কাউকে নিজের মনের কথা না বলতে পেরে কেমন দম বন্ধ লাগছিল। পাগল পাগল লাগছিল নিজেকে। পরে নিজের মস্তিষ্কের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে ব্যাপারটা জানিয়েছি দুজনকে। আমার কথা শুনে ওরা যেন আকাশ থেকে পড়ল। অনু হঠাৎ আমার দিকে এগিয়ে এসে নিজের হাতের উল্টোপিঠ ছুঁয়ে বলতে লাগল, তোর শরীর খারাপ নাকি? 7 সকালে কিছু খেয়েছিস বলতো? উল্টোপাল্টা বকছিস। তুই আর ভালোবাসা? তুই না প্রেম ট্রেমে বিশ্বাস করিস না?
হঠাৎ কি হলো ভাই? স্নেহা দাঁত কেলিয়ে বলল। এতক্ষণ ওদের কথা আমি চুপচাপ মাথা নিচু করে শুনছিলাম। যখন আমি ওদের দিকে তাকিয়েছি ওরা আমার অশ্রুসিক্ত চোখ দেখে থমকে গেল, ছুটে এলো আমার কাছে। আমিও সময় ব্যয় না করে জাপটে ধরলাম দুজনকে। আমাকে আর কিছু বলতে হয়নি, আমার নিঃশব্দ অশ্রু বিসর্জন বলে দিয়েছে আমি মিথ্যে কিছু বলিনি। ভালোবাসা কি শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। হ্যাঁ, আমি এখনকার প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয়। এখন তো সবাই টাইম পাসের জন্য প্রেম করে, যেটা আমার একদম পছন্দ নয়। আমি জীবনে একটাও প্রেম করিনি, এমনকি স্কুলে থাকতে আমার কোনো ছেলে বন্ধুও ছিল না। এখনো অবশ্য ছেলে বন্ধু নেই, কিন্তু 2-3টে ক্রাশ আছে। যদিও এখন আমরা নতুন কলেজে উঠেছি, তাই খুব একটা বন্ধু বান্ধব নেই। স্নেহার 2-একটা ছেলে বন্ধু হবে, কিন্তু অনুর তো অসংখ্য আছে। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, চেনা মানুষ ছাড়া কথা বলতে খুব একটা পছন্দ করি না। কিন্তু আমি ওই মানুষটার সাথে কথা বলার জন্য মরিয়া প্রায়। আমি এমন একজন মানুষের প্রেমে পড়েছিলাম যার নাম, পরিচয়, ঠিকানা কিছুই জানতাম না। কিন্তু আমার বিশ্বাস ছিল কোনো একদিন তাকে ঠিক খুঁজে পাব। হলোও তাই। একদিন আমরা 3জনেই অনুর বাড়ি গেছিলাম গ্রুপ স্টাডি করতে। সেই দিন সম্ভবত শুক্রবার ছিল। কিছু একটা সরকারি কাজের জন্য কলেজ ছুটি থাকায় আমরা 3 মূর্তি গ্রুপ স্টাডি করার প্ল্যান করি। তো কথানুযায়ী আমি আর স্নেহা গিয়েছিলাম অনুর বাড়িতে। সুভাষপল্লী রোডের একদম মোড় মাথাতেই দোতলা বিশিষ্ট বাড়িটা অনুদের। ওদের বাড়ির সামনের দিকে ছোট বাগান আছে, সেই বাগান পেরিয়ে ছোট গেট এবং গেটের ছাউনি লতা পাতা জড়ানো। পড়া শেষে আমি আর স্নেহা বাড়ির উদ্দেশ্যে বেরোই। অনু আমাদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসে। অনু আর স্নেহা বকবক করতে করতে আমার পেছনে আসছিল, আর আমি ওদের থেকে এগিয়ে গেট খুলে বেরোই। বেরিয়েই সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যাই। আমার হৃদস্পন্দন হঠাৎ করেই বেড়ে গেল, খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। ঠিক কতদিন পরে আমি এই মুখ দেখতে পাচ্ছি, মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো তার এই দর্শন। এই সু, তোর হঠাৎ কি হলো? এইভাবে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস, বুকে ব্যথা করছে? হু। অনু আর স্নেহা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে, তারপর আমাকে জোরে ঝাঁকি দেয়। আমি চমকে উঠলাম। এই আমার না বুকে ব্যথা করছে, অসহনীয় ব্যথা। মনে হয় কোনো বড়স্ট রোগ হয়েছে জানিস, আমি বেশি দিন আর বাঁচব না। কি হয়েছে ভাই? এরকম বলছিস কেন হঠাৎ? এতক্ষণ তো সব ঠিকই ছিল, ইতিমধ্যে কি হলো? আমার কথা শুনে অনু বলে, হৃদরোগ হয়েছে আমার। দৃষ্টি সামনে রেখে ওর দিলাম। ওরা আমার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। বাইকের উপর বসে ফোনে কথা বলছে এক সুঠামদেহী যুবক। ভাই, মালটাকে রে, জোস দেখতে, পুরো আগুনের গোলা। অনু বলে। আমি মুচকি হেসে তাকাই অনুর দিকে। কখন দিয়ে দেখছি তুই ওই ভাইজাটাকে চোখ থেকে গিলে খাচ্ছিস, ব্যাপার কি বলতো? স্নেহা দাঁত কেলিয়ে বলে। আরে সু না বলল ও বেশি দিন বাঁচবে না, তাই পৃথিবীর যতগুলো সুন্দর মাল আছে ও এখনই দেখে নিচ্ছে। কি বলিস সু? অনু আমাকে চোখ টিপ দিয়ে বলে। আমি ওদের দিকে চোখ শুরু করে তাকাই। ওই দেখ হিদ। আমি সামনের দিকে আঙ্গুল দেখিয়ে ওই সুদর্শন পুরুষকে দেখাই। কোন হিদ? তুই চিনিস ভাইয়াটাকে? স্নেহা প্রশ্ন করল আমাকে। বাসে যে আমার পাশে বসেছিল সেই, মুখটা মজবল করে বললাম। তুই তো সেই দিন বললি তোর ভাইজাটার সাথে কোনো কথা হয়নি, তো নাম জানলি কিভাবে? অনু ভ্রু কুঁচকে বলল। আমি ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তাকে দেখলেই আমার হৃদস্পন্দন বেড়ে যায়, আর তাছাড়া আমি তার নাম জানি না, কতদিন বাসে তার করে বলবো, তাই নামটা দিয়েছি। আরে বাস, কথাটা আগে বলবি না? এতক্ষণ আমরা সময় নষ্ট করলাম, চল গিয়ে কথা বলি। এই বলে অনু আমার হাত ধরে টান দিল রাস্তা পার হবার জন্য। আমি টাল সামলাতে না পেরে অনুর সাথে হাঁটতে লাগলাম। স্নেহাও এলো পেছনে। আমরা রাস্তার ওপারে যেতে না যেতে বাইকটা আমাদের চোখের সামনে থেকে ধোঁয়া উড়িয়ে চলে গেল। আমরা তার যাওয়ার দিকে হা করে চেয়ে থাকলাম যতক্ষণ না বাইকটা চোখের আড়াল হলো। লে হালুয়া, যার জন্য এলাম সেই উড়ে গেল। সুরে, তোর লাকটাই খারাপ। অনু মুখটা ছোট করে বলল। শোনো সু, কষ্ট পাস না। দ্বিতীয়বার যখন দেখা হয়েছে, তৃতীয়বার নিশ্চয়ই হবে, আর যদি তা না হয় তবে তোর হৃৎপিণ্ডকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। তুই চাপলেস থাক। কি বলিস অনু? হ্যাঁ, একদম। এই বলে দুজনে হাই ফাই করে। এই দুটোতে এবার বাড়ি যা, অনেকটা দেরি হয়ে গেছে। অনু বলল। আমরা অনুকে বিদায় জানিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। অনুর ডাকে বাস্তবে ফিরে এলাম। সু, তুই ঠিক আছিস? হুম। চল গিয়ে কথা বলবি। কি বলবো?
এটাই যে তুই ওনাকে অনেক পছন্দ করিস। ওনারা তো কতজন ওখানে, আমি গিয়ে কিভাবে বলবো? আমি পারবো না রে। মুখটা ছোট করে বললাম। মুখ থেকে বলবি বলদ। আচ্ছা, তোর জনসংখ্যা থেকে অসুবিধা হচ্ছে তো? দাঁড়া, আমি বাদরগুলোকে ফোন করে ডাকছি। স্নেহা তো ক্লাস করছে, ওকে ডাকা যাবে না। এই বলে অনু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। না থাক, কাউকে ফোন করতে হবে না। এই বলে আমি অনুর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম। ভাই, তুই এত ভালো চান্স পেয়েছিস, তো কাজে লাগা এটাকে। আর যদি দেখা না পাস, পরে কষ্ট পাবি তো। তার থেকে ভালো বলে দে। মনের কথা মনে রেখে আর কত কষ্ট পাবি? একবার বলে তো দেখবি কি হয়। কি বলছি বুঝতে পারছিস? আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অনুর দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অনু আমার হাত ধরে ওদের কাছে যাওয়ার জন্য উদ্যত হল। তপ্ত দুপুরে যান্ত্রিক শহরের ব্যস্ত মানুষ ছুটে চলেছে যে যার গন্তব্যে। চারিদিকে উষ্ণ মৃদু বাতাস বইছে, হালকা হাওয়ায় নড়ে উঠছে গাছপালা, কয়েকটা পাখির গুঞ্জন শোনা যাচ্ছে থেমে থেমে। মেইন ক্যাম্পাস থেকে দেখা যাচ্ছে স্ট্যান্ডে হাতে হাত রেখে হাঁটছে কয়েকটা কপোতকপতি। কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের দল স্ট্যান্ডের বিশাল বট গাছের নিচে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে, কথার তালে তালে হেলে পড়ছে একে অপরের গায়ে। চট্টি ফুচকার ঠেলা বসেছে মোর মাথায়। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবনাথ, এত প্রেম আমি কোথা পাবনাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আকাশ, এটা কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে। সুসত্যি কষ্ট পাচ্ছে। কোথায় ওকে সান্ত্বনা দেবে তা না করে মরা গান গাইছে। বাদর কোথাকারের। এই বলে অনুমুখ বাঁকালো। এবাল চুপ কর, আমাকে জ্ঞান দিতে আসবি না। তোর কি মনে হয় সু কষ্ট পেয়েছে তো আমরা পাইনি? ও কষ্ট পেয়েছে, তাই ওর সাথে দুঃখ ভাগাভাগি করব বলেই তো এই গান গাইছি। তুই আবার আমাকে গালাগাল দিয়েছিস। তোকে না বারণ করেছি আমাকে গালাগাল দিবি না। এরপর দ্বিতীয়বার যদি শুনেছি না, তোকে মেরে আকাশ থেকে মাটি বানিয়ে দেব। বেয়াদব কোথাকারের। এবাল আমি তোকে গালাগাল দিয়েছি? তুই কি আমাকে মাটি বানাবি রিমাটিমা? আমি তোকে মেরে বানিয়ে দেব কিমা। আইছে রে আমার ভদ্রবেটি। অনুকে উদ্দেশ্যে করে মুখ বেঁকিয়ে বলল আকাশ। অনু আগুন চোখে তাকালো আকাশের দিকে। কিছু বলবে এর আগেই অনেক বিরক্তি সহকারে বলে উঠল, এ ভাই, তোরা কি শুরু করেছিস? তোরা এখনো ছোট আছিস, বাচ্চাদের মতো ঝগড়া করছিস। অনেক এই ব্যাধটাকে পক পক করতে বারণ কর, না হলে একে মেরে বালি চাপা দিয়ে দেব। হনুমান কোথাকারের। এতক্ষণ স্নেহা সুদেশনাকে আগলে বসেছিল আর চুপচাপ ওদের ঝগড়া দেখছিল। মোহিত আর কেয়া নীরব দর্শকের মতো একবার অনুর দিকে তো একবার আকাশের দিকে তাকাচ্ছিল। আকাশ কিছু বলতো তার আগেই স্নেহা চেঁচিয়ে উঠল, চুপ, একদম চুপ করবি তোরা। স্নেহা, আমি কোথায় কি? নো মোর ওয়ার্ডস। স্নেহা হাত দেখিয়ে থামিয়ে দিল অনুকে। আবার বলল, তোদের কমন সেন্স নেই? কোনো মানুষের বিপদ আপদেও তোদের ঝগড়া করতে হবে? ও কাদের কি বলছি আমি? থাক, এখন আমরা বাড়ি যাই, কালকে দেখা হবে। এতক্ষণ সুদেশনা চুপচাপ বসেছিল, ওদের কথায় কোনো কান ছিল না। অনুভূতি শূন্য হয়ে একভাবে রাস্তার দিকে তাকিয়েছিল। স্নেহা একবার সুদেশনার দিকে তাকালো আর অনুকে ইশারায় আসতে বলে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সু, এটা কি ঠিক হচ্ছে? কি অবস্থা করেছিস নিজের? শোনু, কারোর ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া যায় না। দরকার নেই যে তুই যাকে ভালোবাসবি সেও তোকে ভালোবাসবে, তাই না? এই বলে কিছুক্ষণ থামল স্নেহা, দেখল সুদেশনা নিচের দিকে তাকিয়ে আছে আর অনু পাশে বসে ছলছল নয়নে সুদেশনার দিকে তাকিয়ে আছে। তিনজনের মধ্যে স্নেহা খুব বুদ্ধিমতী, কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। অনুর মধ্যে সিরিয়াসনেসের ও নেই, ও সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর সুদেশনা হল কল্পনাবিলাসী, ও কল্পনাতে থাকতে পছন্দ করে। তাই তো বাস্তবটা মেনে নিতে কষ্ট হচ্ছে। স্নেহা সুকে বোঝাবে বলে বাড়ি না গিয়ে স্ট্যান্ডে বসে তিনজনেই। ওদের মাঝে হয়তো বোঝানো যেতে না, সবটা রত্ন এক একটা বাঁধিয়ে রাখার মতো। ওদের সাথে কলেজে এসে বন্ধুত্বটা হয়। এতদিনের মধ্যে ওদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ওরাও খুব ভালো, খুব তাড়াতাড়ি আমাদের আপন করে নিয়েছে। সু, এইভাবে ভেঙে পড়িস না। তোর হৃৎপিণ্ড থেকেও ভালো ছেলে ডিজার্ভ করিস তুই। এই বলে স্নেহা সুদেশনার কাঁধে হাত রাখে, সঙ্গে সঙ্গে সু জাপটে ধরে স্নেহাকে হাউমাউ করে কেঁদে ওঠে। পাশ থেকে অনু জড়িয়ে ধরে দুজনকে। স্নেহা সু এর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, এটা সিনেমা নয় সু, যাকে তোর প্রথম দেখায় ভালো লাগবে সে তোর হিরো হবে।
আর দরকার নেই যে হিরোর মতো দেখতে সুন্দর হলে তার চরিত্রটাও ভালো হবে। তুই তাকে চিনিসি বা কতটা? যে দেখে যেমন মনে হয় আসলে সে তেমন নয়, বুঝেছিস? সুদেশনা ঘাড় না ডায়। বলছি কি সু, তুই একটা বয়ফ্রেন্ড বানিয়ে ওই হৃৎপিণ্ডকে দেখিয়ে দে যে ওর ছাড়াও পৃথিবীতে ছেলে আছে। তাছাড়া আমাদের সু এমনিতেই সুন্দর, কি বল স্নেহা? তুই যার দিকে তাকাবি সেই তোর প্রেমে পাগল হয়ে যাবে। অনু সুকে চোখ টিপ দিয়ে বলে। স্নেহা বাঁকা চোখে তাকায় অনুর দিকে, তারপর বলে, তুই আর মানুষ হবি না জীবনে, বল। লে হালুয়া, আমি কি করলাম? থাম তুই। স্নেহা অনুকে থামিয়ে সুদেশনাকে বলে, বাড়ি যাবি, গিয়ে একটা লম্বা শাওয়ার নিবি, তারপরে খেয়ে দিয়ে একটা ঘুম দিবি, ঠিক আছে? এতক্ষণ সুদেশনা মাথা নিচু করে বসেছিল, স্নেহার কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। চল তাহলে, এই বলে তিনজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া। বাথরুমে শাওয়ারের নিচে চোখ বন্ধ করে বসে আছে সুদেশনা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল, যা জলের সঙ্গে মিশে একাকার হল। মনে পড়ে গেল তখনকার মুহূর্তের কথা। তখন অনু সুদেশনার হাত ধরে ওদের কাছে নিয়ে যায়। সুদেশনা তাদের কাছে মনোযোগ পাওয়ার জন্য হালকা কাশি দেয়া। সুদেশনার হৃৎপিণ্ড বাদে সবাই তাকায় সুদেশনার দিকে, এতে বেশ অস্বস্তিতে পড়ে যায় সুদেশনা। কিছু বলবেন? ওই দলেরই একটা দাদা বলে ওঠেন সুদেশনাকে। সুদেশনা ইশারায় দেখায় সাদা শার্ট পরা সুদর্শন পুরুষের দিকে, এই হিমাদ্র তোকে ডাকছে। থক করে উঠল বুকটা, কানে বাজতে লাগলো নামটা। দুবার নামটা আওড়ালাম মনে মনে, হিমাদ্র হিমাদ্র। ভালো লাগায় মনটা ছেয়ে গেল। নামটা বেশ সুন্দর। এই মেজে কি হয়েছে? গভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে আমার ধ্যান ভাঙল। সময়টা সকাল একটা নাগাদ হবে। পুরো স্ট্যান্ড গাছপালায় ভর্তি থাকায় সূর্যের কিরণ ঠিকমতো এসে পৌঁছাতে পারছে না সেখানে। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে গাছের নিচে বসে। চারিদিক থেকে গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসছে। স্ট্যান্ডের নিচের দিকে পার্ক সাইডে স্কুল ইউনিফর্ম পরিহিত বাচ্চাদের ভিড়। তারা নিজেদের মধ্যে খেলতে ব্যস্ত এবং তাদের অভিভাবকরা নিজেদের আড্ডায় ব্যস্ত। এই মেয়ে, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? হিমাদ্র আমার চোখের সামনে হাত নাড়িয়ে বললেন। আমি কেঁপে উঠলাম উনার আওয়াজ শুনে। আমি কিভাবে বলবো উনাকে আমি নিজের দীর্ঘদিনের তৃষ্ণা মেটাচ্ছি? নিজেকে সংযত করে উনাকে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি যদি একটু সাইডে আসতেন। যা বলার এখানেই বলো, উনি বিরক্তি নিয়ে বললেন। প্লিজ, করুণ স্বরে বললাম। উনি আমার দিকে একবার তাকিয়ে একটু সাইডে এলেন, তারপর বললেন, এবার বলো কি বলবে। আমার কণ্ঠস্বর কাঁপছিল, মনে হচ্ছিল গলাটা কেউ চেপে ধরে আছে। আমি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেললাম, আমি আপনাকে ভালোবাসি। কোনো উত্তর না পেয়ে আমি চোখ খুলে তাকালাম উনার দিকে। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই মেয়ে, তোমার বয়স কত? তুমি ভালোবাসার কি বোঝো? যার নাক টিপলে দুধ বেরোবে সে আবার ভালোবাসার কথা বলে? উনি ব্যঙ্গ করে বললেন, একটু থেমে আবার বললেন, শোনো মেয়ে, এইসব ছেড়ে পড়াশোনায় মন দাও, কাজে দেবে। আমি উনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, তারপর বললাম, আমার বয়সী মেয়েরা যেখানে ছেলে মেয়ে নিয়ে সংসার করছে সেখানে আমি ভালোবাসা বুঝি না? আর রইল আমার বয়সের কথা, তো শুনুন, আমার 8 হয়েছে এই বছরেই। আমি অতটাও ছোট নয় যতটা আপনি ভাবছেন। তুমি জানো আমি কে, কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার কিছু জানার দরকার নেই, আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি। সব জিনিস কিন্তু ছেলে খেলা নয়। এটা তোমার আবেগ হতে পারে, ভালোবাসা নয়। তিনি তাচ্ছিল্য করে বললেন, আপনার কোনো অধিকার নেই আমার অনুভূতিকে অপমান করার। আপনার আমার ভালোবাসাকে আবেগ মনে হলো তো? ঠিক আছে, আর কোনো দিন আপনার কাছে ভালোবাসার আবেদন নিয়ে আসব না। আপনার চোখের সামনে যাতে না পড়ি সেই চেষ্টাই করব। কিন্তু মনে রাখবেন, আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এখন যেমন ভালোবাসি আগেও একই রকম ভালোবাসব। আমার ভালোবাসা এত ঠুনকো নয়। ভালো থাকবেন, আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে এলাম, আর পেছনে তাকানোর প্রয়োজন বোধ করিনি। কথাগুলো বলার সময় উনি শান্ত চোখে তাকিয়েছিলেন, কিন্তু কিছু বলেননি। বলতে গেলে আমি কিছু বলার সুযোগ দেয়নি। হিমাদ্রর সাথে কথা বলার পর আমি সোজা মেইন ক্যাম্পাসে আসি। হিমাদ্রর সামনে অনেক কষ্টে নিজের কান্নাগুলো আটকে রেখেছিলাম, কিন্তু এখানে এসে আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমার পেছনে আমার বন্ধুরাও এলো। আমি যখন হিমাদ্রর সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম তখনই আমার বন্ধুরা ওখানে উপস্থিত হয়েছিল, আমি হয়তো খেয়াল করিনি। ওরা এসে আমাকে ঘিরে ধরল। তারপর অনিক বলল, কি রে, তুই আর মানুষ পাসনি ভালোবাসার? শেষে কি না হিমাদ্র রায় চৌধুরী?
আমি কোনো ওর দিলাম না। অনিক আবার বলল, আমার তো মনে হয় না হিমাদ্র ভাই তোর ভালোবাসা বুঝবে, শুনেছি উনি নাকি ভালোবাসায় বিশ্বাসী না। তোকে কে বলেছে? মোহিত অনিককে বলল, তোকে আগে বলেছিলাম না আমার দাদার বেস্ট ফ্রেন্ডের কথা? হিমাদ্র ভাইয়ের কথাই বলেছিলাম। ওহ, তো তোর দাদাকে দেখলাম না যে? মোহিত অনিককে জিজ্ঞাসা করল। দাদা রিয়াদিকে আনতে গেছে স্টেশনে। দিভাই আজকে ফিরছে দার্জিলিং থেকে। 1 সপ্তাহ আগেই ঘুরতে গিয়েছিল দার্জিলিং, দাদাকে বলেছে স্টেশনে দাঁড়াতে। অনিকের দাদার নাম রুদ্রিক। হিমাদ্র, রুদ্রিক আর রিয়া বেস্ট ফ্রেন্ড। রুদ্রিক আর রিয়া একে অপরকে ভালোবাসে, দুজনের বাড়ি থেকেই মেনে নিয়েছে। রুদ্রিক নিজের পায়ে দাঁড়িয়ে গেলে ওদের বিয়ে দেওয়া হবে ঠিক করা হয়েছে। রুদ্রিক ব্যানার্জি আর হিমাদ্র রায় চৌধুরী চন্দননগর কলেজের প্রাক্তন ছাত্র। তারা 3 বছর আগেই বেরিয়ে গেছে, কিছু মাস পর মাস্টার্স কমপ্লিট হবে। তিনজনেই খুব ভালো বন্ধু হওয়ায় একই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। চন্দননগর কলেজের প্রিন্সিপালের ছেলে হিমাদ্র রায় চৌধুরী। সেই জন্যই হিমাদ্ররা এখনও আসে এই কলেজে। হিমাদ্রদের জন্যই এই কলেজে কেউ উশৃঙ্খলা সৃষ্টি করে না। ওরা সোমবার আর শুক্রবার আসে কলেজে। কারোর কোনো অসুবিধা হলে ওদের দলবল সাহায্য করে। কলেজে ঢুকেই বাদিকের ঘরটায় ওরা বসে।